রাতের বেলা গ্রামের রাস্তাগুলো ছিল একেবারেই নির্জন। মাঝে মাঝে কুকুরের ডাকার আওয়াজ শোনা যাচ্ছিল। বাতাস গাছের ডালপালায় ধাক্কা খেয়ে এক অদ্ভুত মর্মর শব্দ তৈরি করছিল। গ্রামের বাইরে পুরনো বটগাছটার ব্যাপারে আজও মানুষ বলতো যে ওখান থেকে অদ্ভুত আওয়াজ আসে, কখনো কোনো মহিলার কান্নার, কখনো চিৎকারের। গ্রামের প্রত্যেকটা বাচ্চা এবং বুড়ো সেই গাছের নাম শুনলেই ভয়ে কুঁকড়ে যেত। সেই রাতে অজয় আর মোহন তাদের চাচার কাছে খাটিয়ার উপর বসেছিল। লণ্ঠনের হলুদ আলো মিটিমিটি করছিল, আর পরিবেশের নিস্তব্ধতা আরও গভীর লাগছিল। চাচা, এরা সেই বটগাছটাকে এত ভয় পায় কেন? ওখানে কি হয়েছিল? ওখানে কি সত্যিই কোনো ভূত আছে? হ্যাঁ চাচা, আমাদের পুরো ব্যাপারটা বলুন। আমরা তো সবসময় গ্রামবাসীদের বলতে শুনি যে সেই গাছ থেকে দূরে থাকো, কিন্তু কেন? তোমরা দুজনেই জানতে চাও যে গ্রামবাসীরা সেই বটগাছটাকে কেন ভয় পায়? চাচা, আমাদের ভয় করছে, কিন্তু যদি আপনি আমাদের সাথে থাকেন তাহলে আমরা সব শুনব। এই ব্যাপারটা এত সহজ নয় বেটা। এই গাছের শেকড়ের মধ্যে এমন একটা রহস্য চাপা আছে যা শুনলেই যে কারোর আত্মা কেঁপে উঠবে। দেখো, গ্রামের জমিতে অনেক গল্প চলে, কিছু গুজব হয়, কিছু সত্যি, কিন্তু এই বটগাছের গল্পটা গুজব নয়। এটা আমি আমার পূর্বপুরুষদের থেকে শুনেছি, আর সেই ভয়টা তাদের চোখে দেখেছিও। মানুষ বলে বটগাছের ডালগুলো রাতে বাতাসে নয়, বরং অন্য কোনো শক্তির প্রভাবে কাঁপে। যদি গভীর রাতে কেউ ওদিকে চলে যায়, তাহলে কানে কোনো মহিলার কান্নার আওয়াজ বাজে। তোমরা ভাবছো এই সব কথা ভয় দেখানোর জন্য, তবে মনে রেখো বেটা, অন্ধকারে বলা প্রতিটি গল্প মিথ্যে হয় না। বহু বছর আগে এই গ্রামেই দুই বন্ধু থাকত, কিষান আর রঘু। তাদের জীবন ছিল একেবারেই সাধারণ, কিন্তু এক রাতে তারা সেই ভুলটা করেছিল যা তাদের ভাগ্যকে পাল্টে দিয়েছিল, আর আমাদের গ্রামকে এই ভয়ানক কলঙ্ক দিয়েছিল। আজ আমি তোমাদের সেই গল্পটাই শোনাব। মাঝরাতের সময় ছিল। সবাই নিজেদের বাড়িতে ঘুমিয়েছিল। কিষান রাতে তার ক্ষেতে জল দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তার স্ত্রী রাধা তাকে রাতে বাইরে যেতে বারণ করছিল। শুনুন জি, এত রাতে খেতে যাওয়া কি জরুরি? কত অন্ধকার বাইরে, আমার কিছু ভালো লাগছে না। রাধা, জল তো এখনই ছেড়েছে খাল থেকে। যদি আজ ক্ষেত না সিঞ্চন করি তাহলে ফসলের ক্ষতি হয়ে যাবে। আমি একটু দেখে আসি। আপনি একা যাবেন না? রাতের বেলা ঠিক হয় না। অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। আমি একা যাচ্ছি না, রঘুও সাথে আছে। আমরা দুজনেই তাড়াতাড়ি গিয়ে জল ছেড়ে আসব। তুমি চিন্তা করো না রাধা, ক্ষেতের মাটি যে ডাকছে তাকে মানা করতে পারি না। তাড়াতাড়ি ফিরে আসব। রঘু ভাইয়ার সাথে থাকলে একটু মনকে সান্ত্বনা আছে। তবুও আপনারা দুজনেই একটু সাবধানে থাকবেন। কিছু অদ্ভুত লাগলে ফিরে আসবেন, জেদ করবেন না। একটা কথা বলি জি, শুধু নিজের নিরাপত্তার খেয়াল রাখবেন। আপনি সুস্থভাবে ফিরে আসুন, এটাই যথেষ্ট আমার জন্য। এতটুকু বলে কিষান তার বাড়ি থেকে বেরিয়ে গেল। মাঝরাতে দুজনেই তাদের ক্ষেতের দিকে চলে যাচ্ছিল। রাতের শেষ প্রহর চলছিল। তারা দুজনেই জন্তু জানোয়ারদের হাত থেকে বাঁচতে আগুন জ্বালিয়েছিল। তারা দুজনেই সেই বটগাছ থেকে বেশি দূরে ছিল না। হঠাৎ তাদের কানে কারো চিৎকার করার আওয়াজ শোনা গেল। সেই চিৎকার ছিল হৃদয় বিদারক। দুই বন্ধু খুব খারাপভাবে ভয় পেয়ে গিয়েছিল। কিষান, তুই শুনেছিস এটা কেমন হৃদয় বিদারক চিৎকার ছিল? হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এটা কেমন আওয়াজ ছিল? আমার তো রক্ত জমে গেছে। আমার মনে হচ্ছে আমাদের দ্রুত ফিরে যাওয়া উচিত। এই অন্ধকার আর নিস্তব্ধতায় এমন আওয়াজ আসা ভালো লক্ষণ নয়। কিন্তু রঘু, তুই মন দিয়ে শুনেছিস? এটা শুধু চিৎকার ছিল না, এতে সাহায্যের ডাকও ছিল। কেউ তো আছে যে আমাদের ডাকছে। হয়তো কেউ বিপদে পড়েছে। আমাদের মানবতা হিসেবে দেখতে হবে। না, একদম না। রাতের বেলা, আর তুই জানিস এই সময় ক্ষেত আর জঙ্গলে কত বিপদ ঘুরে বেড়ায়। কে জানে
ওখানে কোনো জন্তু হোক, কোনো ডাকাত হোক বা অন্য কিছু? আমরা কেন অকারণে নিজের মাথায় বিপদ আনব? আমাদের অবিলম্বে গ্রামে ফিরে যাওয়া উচিত। তখনই হঠাৎ আবার সেই বটগাছের পাশ থেকে কান্নার আওয়াজ ভাসতে লাগল। এসব শুনে দুজনেই ঘাবড়ে গেল। হঠাৎ করে মনে কিছু ভেবে কিষান ওখানেই পড়ে থাকা লাঠিটা তুলে নিল আর বটগাছের দিকে যেতে লাগল। পাগল হয়ে গেছিস নাকি তুই? এই আওয়াজ মানুষের মতো তো বটে, কিন্তু মনে হয় না। এতে কিছু অজানা ভয় লুকিয়ে আছে। এটা কোনো সাধারণ সাহায্যের ডক নয়, বরং আমার মনে হচ্ছে যেন কেউ আমাদের ফাঁদে ফেলার জন্য ইচ্ছাকৃতভাবে ডাকছে। আমি কসম খাচ্ছি, এটা মানুষের চিৎকার মনে হচ্ছে না। এটা অন্য কিছু, কিছু খুব ভয়ানক। রঘু, শোন একটু। যদি ওখানে সত্যিই কেউ ফেসে থাকে আর আমরা ভয়ের চোটে পালিয়ে যাই, তাহলে কাল যদি কারুর লাশ পাওয়া যায়, তাহলে কি মানুষ আমাদের ক্ষমা করবে? সবাই বলবে যে আমরা কাছে থেকেও সাহায্য করতে পারিনি। আমি তো এই বোঝা নিয়ে বাঁচতে পারবো না। আমি না দেখে থামতে পারবো না। ভীতু হবি না। ভয় থেকে পালানো সহজ, কিন্তু সাহস দেখানো কঠিন। যদি ওখানে কোনো দুর্ঘটনাও থাকে, তাহলে মোকাবিলা করতে হবে। আমি তো যাচ্ছি। তুই চাইলে এখানেই দাঁড়িয়ে থাকিস, কিন্তু আমি কারোর সাহায্যের ডাককে উপেক্ষা করতে পারবো না। কিষানের এমন কথায় রঘু চুপ হয়ে গেল, আর কিষান দৌড়ে কয়েক মুহূর্তের মধ্যে সেই ভয়ানক জঙ্গলে ঢুকে পড়ল। হে ভগবান, এ ছেলে তো মানতে রাজিই নয়। এখন একা এখানে অন্ধকারে কিভাবে থাকব? যদি সত্যি কিছু বেরিয়ে আসে, তাহলে বাধ্য হয়ে আমাকেও ওর পেছনে যেতে হবে। নয়তো সকালে মানুষ বলবে যে আমি নিজের বন্ধুকে বিপদে ফেলে দিয়েছি। কিছুক্ষণ পরেই তারা দুজনেই জঙ্গলের মাঝখানে দাঁড়িয়েছিল। রাতের অন্ধকারে তারা দুজনেই চোখ বড় বড় করে দেখার চেষ্টা করছিল। এর মধ্যেই সেই মহিলা চিৎকার তাদের দুজনের কানে পড়ল। কিষান আর রঘু চিৎকারের দিকে দৌড়াতে লাগল। তারা দুজনেই অল্প দূরে গিয়েছিল, তখনই সামনে থেকে দ্রুত কেউ ছুটে এলো আর কিষানের সাথে ধাক্কা খেল। তার সাথে ধাক্কা খাওয়া একজন মহিলা ছিল। ভয়ের চোটে সে কিষানকে জড়িয়ে ধরল আর ভয়ে ভয়ে বলছিল, বাঁচাও, বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি একা। এতটুকু বলে সে কিষানের বাহুতেই অজ্ঞান হয়ে গেল। কিষান তার সৌন্দর্য দেখতেই রইল। তারপর রঘুকে বলল, রঘু, এই দেখ, এই মহিলা ভয়ে কাঁপছিল আর আমার বাহুতেই অজ্ঞান হয়ে গেল। আমার মনে হচ্ছে সে বড় বিপদে আছে। কিষান, আমার ভালো লাগছে না। এসব খুব অদ্ভুত। মাঝ রাতে একা মহিলা, তাও এই নির্জন জঙ্গলে। তুই বুঝছিস না, এতে কিছু গোলমাল আছে। ওর অবস্থা দেখ, পিপাসার ভয়ে একদম ভেঙে পড়েছে মনে হচ্ছে। তুই তাড়াতাড়ি জল নিয়ে আয়, ওকে হুঁশে আনা খুব জরুরি। আমার মন চাইছে না এখান থেকে নড়তে, কিন্তু তুই এত জেদ করছিস, তাহলে যাচ্ছি। কিন্তু মনে রাখিস, যদি আমার সাথে কিছু হয় তাহলে দায়ী হবে তুই। রঘু জল আনতে ওখান থেকে চলে গেল। গাছ থেকে অল্প দূরে একটা কুয়োও ছিল। রঘু যেই কুয়োর কাছে পৌঁছাল, হঠাৎ গাছের পাশ থেকে অনেকগুলো ঘুঙুরের আওয়াজ আসতে লাগল। হঠাৎ রঘুর কানে কিষানের হৃদয় বিদারক চিৎকার শোনা গেল। রঘু দ্রুত দৌড়ে কিষানের কাছে পৌঁছাল। তার সামনের দৃশ্য দেখে তার গায়ে কাঁটা দিয়ে উঠল। এক অত্যন্ত ভয়ানক ডাইনি তার সামনে দাঁড়িয়েছিল, আর নিচে কিষানের লাশ রক্তে মাখা পড়েছিল। আর দেখতে দেখতে সেই ভয়ানক ডাইনি কিষানের মৃত পড়ে থাকা লাশ খাওয়া শুরু করে দিল। রঘু ওখান থেকে পালানোর আগেই ডাইনি তাকেও ঘিরে ফেলল। হঠাৎ সেই কালো চামড়া ডাইনি উড়ে গিয়ে রঘুর বুকের উপর বসে গেল, আর রঘুর হৃদয় বিদারক চিৎকার সেই রাতের নিস্তব্ধতা ভঙ্গ করল। পরের দিন থেকে রঘু আর কিষানের নিখোঁজ হওয়ার খবর পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়ল। সেদিন গ্রামের এক বৃদ্ধ মোড়লের কাছে বললেন, মোড়লজি, এ ব্যাপারটা খুব গুরুতর। মাঝ রাতে যে চিৎকার শোনা গিয়েছিল, সেটা এখনও আমার কানে বাজছে। মানুষ বলছে যে সেটা মানুষের চিৎকার ছিল না, বরং কোনো ছায়ার। রঘু আর কিষান দুজনেই যুবক ছেলে ছিল। এভাবে হঠাৎ করে গায়েব হয়ে যাওয়া, এর মানে হল যে সেই বটগাছের কাছে কোনো দুর্ঘটনা অবশ্যই ঘটেছে। দাদা, আমিও এটাই ভেবে সারা রাত ঘুমাতে পারিনি।
দুটো ছেলের গায়েব হয়ে যাওয়া শুধু পরিবারেরই নয়, পুরো গ্রামের চিন্তা। মহিলারা এখন বাচ্চাদের বাড়ি থেকে বাইরে বেরোতে দিচ্ছে না। পশুপালকও ভয়ের চোটে খেতে যেতে ভয় পাচ্ছে। যদি আমরা তাড়াতাড়ি কিছু না করি তাহলে গ্রামের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আমার তো এমন মনে হচ্ছে যেন এটা সেই পুরনো গল্পটা সত্যি হয়ে গেছে। পূর্বপুরুষরা বলেছিলেন না, সেই বটগাছের নিচে কোনো কালো শক্তি থাকে। বহু বছর আগেও এক রাখাল ওখান থেকেই গায়েব হয়ে গিয়েছিল। মানুষ বলে যে সেই ডাইনি সেই জায়গাতেই বাঁধা আছে, আর সুযোগ পেলেই মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক আছে, আমি সেই গল্পটা ভুলতে পারবো না, কিন্তু ভয়ের কাছে হার মানাটাও ঠিক নয়। আমি কাশী থেকে এক পণ্ডিতকে ডেকেছি। বলে তারা অদ্ভুত ক্ষমতার অধিকারী। তারা ভূত ও ভবিষ্যৎ উভয়ই দেখতে পারেন। আসল কি হয়েছে, যদি কোনো অশুভ আত্মার খেলা হয় তবে তারাই এর সমাধান বলবেন। আমি পণ্ডিতজির বিদ্যা দেখেছি দাদা, আমি তাকে ডাকতে দেরি করিনি। আজ রাতে তারা গ্রামে পৌঁছাবেন, তখনই আসল সত্য প্রকাশ পাবে। রঘু ও কিষানের রহস্য এবং সেই বটগাছের ছাড়াই লুকিয়ে থাকা ভয় সবই সামনে চলে আসবে। যদি এটা সত্যি হয় তবে এখন আমাদের শেষ ভরসা সেই পণ্ডিত। কিন্তু একটা কথা বলি, আপনিও জানেন যে সাধারণ মন্ত্রতন্ত্র দিয়ে এই ডাইনি মানবে না। সেই পণ্ডিতের সত্যিই ক্ষমতা থাকা উচিত, না হলে আমাদের সবার জন্য বিপদ আরও বেড়ে যাবে। তখনই সব গ্রামবাসীদের কানে পণ্ডিতের আওয়াজ ধাক্কা খেল। ভয় পেও না, আমি চলে এসেছি। তোমাদের গ্রামের ওপর যে ছায়া মণ্ডরাচ্ছে তাকে এখন আর বেশিক্ষণ লুকানোর সুযোগ পাবে না। আমি জানি তোমরা সবাই ভয় পেয়েছ, কিন্তু সত্য জানা সহজ হবে না। সেই বটগাছটা শুধু সাধারণ গাছ নয়, তার শেকড়ের মধ্যে পুরনো আত্মারা বাঁধা আছে। আর যখনই কেউ ওখান দিয়ে যায়, সেই ডাইনি নিজের শক্তি বাড়ানোর জন্য বলি খুঁজতে থাকে। রঘু আর কিষানের গায়েব হওয়া সাধারণ ঘটনা নয়, এটা সেই শক্তির প্রথম ইঙ্গিত যে সে আবার জেগে উঠেছে। এখন সময় এসেছে যে তার মোকাবেলা করা হোক। আজ রাতে আমি সেই বটগাছের কাছে অনুষ্ঠান করব, কিন্তু মনে রেখো, মন্ত্র আর আগুনে ঘেরা আমার রেখার বাইরে কেউ বেরোবে না, যতই চিৎকার শোনা যাক না কেন, না হলে তার প্রভাব পুরো গ্রামের ওপর পড়বে। পুরো গ্রাম পণ্ডিতজির সাথে পৌঁছাল। অন্ধকার বাতাস এমনভাবে বইছিল যেন কেউ কাঁদতে কাঁদতে ফোপাচ্ছে। গাছের চারপাশে গভীর নিস্তব্ধতা ছড়িয়েছিল, পাতাগুলো নড়ছিলও না। কিন্তু মানুষ স্পষ্ট শুনতে পাচ্ছে যে গাছের শেকড়ের নিচ থেকে কারোর আর্তনাদের আওয়াজ আসছে। শোনো গ্রামবাসী, আমি সব দেখেছি। এই মহিলা কোনো নির্দোষ ছিল না, বরং এ তান্ত্রিক ডাইনি ছিল। এ নিজের সৌন্দর্য বজায় রাখার জন্য মানুষের বলি দিত। রাতের অন্ধকারে নিষ্পাপদের জীবন নিয়ে নিজের মুখে তিলক লাগাত। অমর থাকার এবং সৌন্দর্য বজায় রাখার জন্য নিজের আত্মার সওদা করেছিল। তখনই এর শক্তি বাড়তে লাগল, আরে আরও ভয়ানক হতে লাগল। কিন্তু যখন গ্রামের মানুষ এ সত্যি জানতে পারল, তখন সবাই মিলে একে আটকানোর সিদ্ধান্ত নিল। মানুষ একে ধরে এই বটগাছে বেঁধে দিল আর আগুনে নিক্ষেপ করল। সেই দিন এর দেহ তো পুড়ে গেল, কিন্তু আত্মা এই গাছে আটকে গেল। এটাই কারণ যে এই বটগাছ এখন এর বন্দিশালাও এবং এর শক্তির উৎসও। যখনই কেউ এখানে আসে, এ তাকে নিজের শিকার বানানোর চেষ্টা করে। পণ্ডিত মন্ত্র পড়তে পড়তে চারপাশে আগুনে রেখা টানলেন। মানুষ তার ভিতরে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের পায়ের নিচে মাটি কাঁপছিল। হঠাৎ বটগাছের জটাগুলোর মাঝখান থেকে কালো ধোঁয়া কুণ্ডলি উঠতে লাগল। সেই ধোঁয়ার মাঝখান থেকে সেই মহিলারূপী ছায়া বেরিয়ে এলো, যা গত রাতে কিষানের বাহুতে পড়েছিল। কিন্তু এইবার তার রূপ অন্যরকম ছিল। মুখ বিকৃত, চোখ সাদা, আর আওয়াজ এমন যেন শত শত মহিলা একসাথে চিৎকার করছে। এটাই সেই শক্তি, এটাই সেই অভিশাপ যা তোমার গ্রামকে জকড়ে রেখেছে। আজ এর শেষ হবে। এটাই সে যে রঘু আর কিষানকে গিলেছে। তুমি আমাকে আটকাতে পারবে না। এই গাছ আমার, এই জমি আমার। যেই এই বটগাছের কাছে আসবে তার রক্ত আমার শক্তি হবে। আমি সবার আত্মাকে গিলে ফেলব। প্রতিটি মানুষ আমার বলি হবে। আমি বারবার ফিরে আসব। কেউ আমাকে আটকাতে পারবে না।
তোর সময় শেষ হয়ে গেছে। নির্দোষদের রক্ত খেয়ে তুই এখন আর বাঁচবি না, ডাইনি। পণ্ডিতের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য এগিয়ে এলো, কিন্তু এইবার পণ্ডিত পিছিয়ে গেলেন না। তিনি এক ঝটকায় তার কালো হাত ধরে ফেললেন। ডাইনি ছটফট করে উঠল আর মাটিতে পড়ে চিৎকার করতে লাগল। তোর কি মনে হয় পণ্ডিত যে তুই আমাকে এত সহজে শেষ করে দিবি? আমাকে শেষ করা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই ডাইনির পুরো শরীর ছাই হয়ে মাটিতে ছড়িয়ে পড়ল। গ্রামবাসীরা কাঁপতে কাঁপতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রইল, কিন্তু তাদের মুখে ভয়ের বদলে স্বস্তি ছিল। বটগাছের শেকড়ের নিচে এখনও এক এমন রহস্য চাপা আছে যা সঠিক সময় এলে আবার বাইরে বেরিয়ে আসবে। শিখা তো নিভে গেল, কিন্তু বাতাসে এখনও তার চিৎকার বাজে। এমন আরও মজার গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের গল্পে, রূপকথার জগতে আবারও।